আচ্ছা আমরা দেখি আজকে হয়েছে আমরা দেখবো আইকন ওয়েবসাইটে আইকন ইউজ করা দেখছেন না অনেক, যেমন দেখায় এই যে একটা আইকন আছে, এই যে এগুলো হচ্ছে আইকন। আপনি যে কোনো ওয়েবসাইটে চাইলেই আইকনগুলো দেখতে পাবেন। এই যে একটা আইকন, এই আইকন, এই যে এইগুলো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো আইকন না? আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে আইকন। এই যে এখন দেখেন HTML এ আইকন আছে, যেমন ফন্ট অসম আইকন আছে, বুস্ট আপ আইকন আছে, রিমিক্স আইকন আছে, এরকম আরো অনেক আইকন আছে। যেমন আইকন ওয়েবসাইট যেমন এই যে ফ্লাড আইকন আছে, তারপর গুগল ফন্টের আইকন আছে। এই যে এগুলো, এটা হচ্ছে গুগলের আইকন, গুগল ফন্টে। তারপর বুস্টঅপের আইকন আছে, এই যে হ্যাঁ রিয়াক্টের জন্য আলাদা প্যাকেজ আছে। রিয়াক্ট আইকন নামে প্যাকেজ, এটার ভিতর অনেক আইকন আছে, সব কোম্পানির মোটামুটি আইকন আছে। একটা প্যাকেজ দিয়ে আপনি সব ইউজ করতে পারেন। ফন্ট ইন ডেভেলপ করে, ওয়েবসাইট অনেক ফাস্ট হয়। হ্যাঁ ওয়েবসাইট অনেক ফাস্ট, একবার লোড নিয়ে গেলে তারপর আর কোনো ঝামেলাই নেই। যেমন এটা তো রিয়াক্ট অনেক ফাস্ট, ক্লিক করার সাথে সাথে ফার্স্টবার একটু সময় নেবে, তারপর দেখুন আর কোনো সময় নেই, যেটাই সাথে সাথে চলে আসবে। কোনো সাইড এফেক্ট নেই? আপনার মানে অভিজ্ঞতাতে কি মনে হয় যে ধরেন ভবিষ্যতে কি এর থেকে আরো কোনো স্মার্ট টেকনোলজি আসবে কিনা ওয়েব ডেভেলপমেন্ট? হ্যাঁ আসতে পারে, আসবে ডে বাই ডে। এরপর দেখুন সব এআই দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এআই তো বলে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, এর পুরো বেশি দিন মানে সাস্টেনেবল হবে না। এটাও যে অল্পমেন্ট হচ্ছে এখন চ্যাট জিপিটির মধ্যে অ্যাড দিতে চায়, নিজের মডেল নিজে ট্রেন করে এই করতে চায়। শুনছি একজন বলা বলি করে, আমার তো এই ব্যাপারে নলেজ নেই। এখন ধরেন আস্তে আস্তে সব এআই রিপ্লেস করবে। দেখেন মানে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি কিন্তু তাদের কর্মী ছাঁটাই করা শুরু করে দিচ্ছে। মাইক্রোসফট, ফেসবুক, তারা ওই জায়গায় তাদের নিজস্ব এআই লঞ্চ করতেছে। কারণ ফেসবুকের আছে মেটা এআই, মেটা এআই দিয়ে তারা এজেন্ট হিসেবে ইউজ করে, এই যে মেটা এআই। তারপর ইলন মাস্কের আছে গ্রক, হ্যাঁ সেই ভিডিও বানায়, কিন্তু এখন প্রিমিয়াম করে আর ফ্রিতে ভিডিও বানাইতে চাই। ইলন মাস্ক হচ্ছে বিজনেসের সেরা, প্রথম দিকে সবাই ফ্রিতে দিয়া মাঝখানে এসে দেখছে সব বন্ধ। এখন পার মান্থে টাকা ইউজ করো। আচ্ছা দেখি আমরা ফন্ট অসম কিভাবে ইউজ করা যায়। দেখেন ফন্ট অসম, এই যে ফন্ট অসমের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এদের কিন্তু অনেকটা ভার্সন আছে। এটা হচ্ছে আইকন, এই যে
এই এখানে আসলে এই যে দেখবেন। আচ্ছা আমরা একটা কিছু লিখ, ফন্ট অসম, এই যে দেখছেন এটা কীরকম থাকে, এই দেখেন একটা আই নামে একটা ট্যাগ থাকে, তার ভিতর ক্লাস থাকে, ক্লাস দিয়ে এই যে 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 কোম্পানিতে ইউজ করবেন ওদের স্পেশাল কিছু ক্লাস থাকে, আর এইটা আপনি লিঙ্ক আপ করতে হবে, তাইলে আপনার ওয়েবসাইটে এই যে এদের আইকন আপনি ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটি বানাই তো ঠিক আছে, যেমন এইখানে আছে আবার ইতে প্রো আছে। আচ্ছা দেখি আমরা এদের ডক্স দেখি। আচ্ছা এখানে বলছে গেট স্টার্ট, দেখেন এখানে সেট আপ করার ভিডিও দেওয়া আছে, যদি কারোর দরকার হয় দেখে নিতে পারেন, অথবা এই যে স্ক্রিপ্টটা ইউজ করতে পারেন। এই যে এইটা ইউজ করতে। আচ্ছা আমরা তো প্রজেক্ট ফাইল ক্রিয়েট করিনি না, HTML শেষ, কালকে ওই যে পরীক্ষাটা ওইটা নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে HTML এ যা যা করছেন, রিটেন না প্রজেক্ট দেওয়া হবে। আর HTML এ টপিকও বলা যাবে না, তাহলে তো হয়েই গেল, কারণ টপিক কি হয়েছে HTML এরই ট্যাগ, তো ওইটা বললে তো সব শেষ। আমি একটা ইউআই দেবো, ওইটা দেখে দেখে আপনাদের সেম টু সেম কপি করতে হবে, ঠিক আছে? যতগুলো জিনিস করাইছি সবগুলো ম্যাক্সিমামই থাকবে, একেবারে ওভারঅল ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত। তাহলে তো কোশ্চেন ফাঁস হয়ে গেল। ক্লাস 10 আচ্ছা দেখেন এটা দেখেন, কপি করলাম, তারপর এটা কোথায় রাখবো, এই যে যা সিডিএন আপনি ইউজ করবেন এই যে হেড ট্যাগের ভিতরে ইউজ করবেন, বুঝতে পারছেন? এক্সটার্নাল যে সিডিএনগুলো ইউজ করবেন, যেমন ধরেন আইকন, ফন্ট, তারপর আপনার 10টা সিএসএস ফাইল যদি হয়, সবগুলো হেড ট্যাগের ভিতরে থাকবে। কিসের লিঙ্ক? এই যে দেখেন, আচ্ছা এইটা হচ্ছে স্ক্রিপ্ট আপনি চাইলে এখানে রাখতে পারেন, এই যে বডির নিচে। এটা হচ্ছে সিডিএন থেকে আনা যায়। এই দেখেন এটা কি ভাড়া করা না আরেকজনের, কিন্তু এখানে মনে হয় পাবে না শিওর। আচ্ছা দেখি আমরা আসে কিনা একটা আইকন ইউজ করে, এই যে আই ট্যাগ, তার ভিতরে যে ক্লাস, এগুলো কিন্তু ওদের ক্লাস, এগুলো চেঞ্জ করলে কিন্তু আপনি আইকন পাবে না, ঠিক আছে? আচ্ছা আয় না, তার মানে আমাদের সিডিএন পায় নাই, এই যে। তাহলে আমরা আরেকটু চেক করে দেখি। আচ্ছা এখান থেকে যদি সিডিএন নিতে চান তাহলে এরা আপনার সাইন আপ করতে হবে, বুঝছেন? এর থেকে হ্যাঁ 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 আমি ওইটা দেখাইতেছি। আপনি যদি অফিসিয়ালি ওদের থেকে নিতে চান তাহলে হয়েছে, হ্যাঁ ওদের এই যে কিট আছে, এখানে আপনি লগ ইন করবেন,
ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে, তাইলে আপনার নিজের অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল। আর এছাড়া এমনি অনেক সিডিএন আছে, এই যে এখান থেকে একটা কপি করে নিয়ে যাবেন, কপি করলাম। ওইটা তো বললাম না। হ্যাঁ ভাই সিডিএন নাকি সিডিএন মানে ওদের একটা এই যে লিঙ্ক দেওয়া হয়, ডিস্ট্রিবিউটেড সার্ভারটা ধরে দিলাম। যেমন দেখেন দেখেন লিঙ্ক ট্যাগ, তার ভিতরে এই যে ইটা আছে, লিঙ্কটা আছে। আগে দেখেন তারপর। ফন্ট অসমেটটা একটু ঝামেলা বেশি। আমরা দেখি আইকন কোথায়। সেশন দরকার নাই। এখান থেকে আবার ফ্রি আইকন নিয়ে নাও, প্রিমিয়ামগুলো নিয়ে নাও। এই যে আসছে, একটা আসছে। এখন এইটা বাদ দিয়ে আমরা ওইটা বসাই, দেখে আসে কিনা। তাও তো আসে না। আচ্ছা 7.00 ঠিক আছে, তো ফন্ট অসম তো আছে। ওকে, আমরা দেখি আরো কিছু আইকন দেখি। আচ্ছা ফ্রিটা ইউজ করি। আচ্ছা আমি জানাচ্ছি। আসছে, আসে না একটাও না। হ্যাঁ পেনটা এখানে কোনো পেন ড্রাইভ লাগানো আছে কিনা? না ঠিক আছে। রেখে দিন ওই ভাই ফোন দিছিল। আচ্ছা একটাও কাজ করতেছে না। না দেখি আমরা আরেকটা। আচ্ছা অন্য আরেকটা নেই, সমস্যা নেই। এটা ফালাই দিয়া আরেকটা নেই। হ্যাঁ ভাইয়া পিডিএফ আছে যে মানগুলোর কাছে আছে। ওকে, আমরা অন্য ওয়েবসাইট দেখতো, এখানে আসতেছে না। এবার আসে না কি জন্য বুঝতে পারছেন? এই যে এখানে ভার্সন চেঞ্জ করা ছিল, মানে ফন্ট অসমের তো অনেকগুলো ভার্সন। এই যে আমরা আইকনের ইউজ করতেছি ভার্সন কত, এখানে দেখেন এই যে 7.20 না, আর আমরা এতক্ষণ নিতেছিলাম এই যে 5 এইগুলা, যার কারণে দুইটা সিডিএন ম্যাচ করতেছে। এখান থেকে আমাদের নিতে হবে কি আপডেট সিডিএন, এই যে 7.1। এখান থেকে আপনি একটা কপি করে নিলেই হবে। কপি করে নিয়ে এই যে হেডারে বসাবেন, এই যে এখানে বসাইয়া তারপর কাজ হয়েছে আপনার এখান থেকে এই যে ফ্রিটা সিলেক্ট করবেন। এগুলো না কিন্তু ফ্রি সিলেক্ট করে এই যে এখান থেকে একটা আইকন নিয়ে আসবেন, এই যে আইকন, এই যে ল্যাপটপ আইকন, দেখেন ল্যাপটপ আইকন আসছে, এই যে আসছে না আইকন চারটা। এখন দেখি আমরা, এটা গেল ফন্ট অসম। আমাদের আরও আছে, যেমন বুস্টআপ আইকন আছে। মানে আপনি যেটা ইউজ করবেন একটা ইউজ করবেন শুধু। দুটো ইউজ করলে কি কনফ্লিক্ট হতে পারে? না, কনফিগ নেই। আচ্ছা এই যে বুস্টআপ আইকনের আমরা সিডিএন ইউজ করি একটা। এটা কি 11 হ্যাঁ এটা লেটেস্ট আছে। এই যে এই একটা সিডিএন আছে।
আমরা দুইটা ইউজ করি, যদি আপনার ইচ্ছা হলো দুইটা ইউজ করি, মানে দুইটাতে আলাদা আলাদা এদের ক্লাস নেম লেখা থাকে। যেমন এখন যদি আমরা বুস্টআপ আইকনের ওয়েবসাইটে যাই, দেখেন এখানে আইকন নামে একটাই আছে। এখান থেকে এই যে আইকন, কপি আইকন, আইকনটা সাধারণত আই ট্যাগ দিয়ে লেখা হয়। এই ক্লাসটা হয়েছে বুস্টআপ আইকনের, এই যে আসছে, এটা কিন্তু বুস্টআপের আর এটা হচ্ছে ফন্ট অসমের। যেমন এটা, এই যে এটা হচ্ছে ফন্ট অসমের আর এটা হচ্ছে বুস্টআপের। আর এই দেখেন এখানে সিডিএন দুইটা আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ফন্ট অসমের আর এটা সিডিএন হচ্ছে বুস্টআপের। এই সিডিএনের ভিতরে আপনি লেখা দেখলেও বুঝবেন, যেমন এই যে বুস্টআপ আইকন লেখা আছে, আবার এটা কি ফন্ট অসম আইকন লেখা আছে। আচ্ছা, তারপর আরেকটা আছে রিমিক্স আইকন। রিমিক্স আইকনে যদি সিডিএন লেখেন তাহলে দেখবেন আসবে একটা সিডিএন, এই যে এখান থেকে একটা নিলেই হবে। এটা হচ্ছে রিমিক্স আইকন। এরপর কোথায় যাবো? রিমিক্স আইকনের ওয়েবসাইটে যাবো। এখান থেকে একটা আইকন নিই, এই যে রিমিক্স আইকন আসছে একটা, এখান থেকে চাইলে আইকনের কালার চেঞ্জ করা যায়। এটা এই যে এখানে সিডিএন দেওয়া আছে, দেখছেন? এই যে এই লিঙ্কটা আপনাকে এখানে বসাইতে হবে। কোথায়? এই যে এইখানে। আসছে না? ইউজ করা যাবে আইকন? হ্যাঁ, দেখেন প্র্যাকটিস করেন পারেন কিনা। এখানে দেখেন একটা ফিল কালার দেওয়া আছে। এই যে যদি এইটা আপনি চেঞ্জ করেন কালার কোড, যেমন ধরেন আমি একটা কালার কোড নিয়ে আসি, রেড হেক্স কোড নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো না, যে এই যে হেক্স কোড কি, কালার কিভাবে ইউজ করে এটা। এখন দেখেন এটার ফিল কালার চেঞ্জ হয়েছে না? না, এগুলো তো আইকন, এগুলো আইকনের যেগুলো মানে আই ট্যাগ দিয়ে যেগুলো ইউজ করছেন না, এগুলো হচ্ছে নর্মাল যে কালার ইউজ করেন না টেক্সটের, ওইভাবে চেঞ্জ করতে পারবে। আর এটা হচ্ছে এসবিজির ক্ষেত্রে এসবিজির ভিতরে এই যে এইটার ভিতরেই সব কিছু দেওয়া থাকে। যেমন ধরেন এই জন্য উইথ আছে, যদি উইথ আপনি আরো বড় করেন তাহলে হবে আরো আইকন বড় হবে। আগেরগুলো বড় বললাম না, ফন্ট সাইজ দিয়া। এটা আছে এসবিজি অনেকটা টাইপ হয়েছে ইমেজের মতো, বুঝছেন? এই যে এই ক্লাসটা যদি না থাকে তাহলে তো পাবেন ওই আইকনটা। আর এই যে পাথ দিয়ে হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে। যেমন যদি আরেকটা নিই আমরা, এই যে অ্যাপেলের লোগো, এই যদি আপনি এসবিজি ইউজ করেন তাহলে কিন্তু সিডিএন লাগবে না। না, এই যে দেখছেন এটার পাথ কত বড়, এই যে শেপগুলো ফুলভাবে তৈরি হয়েছে। এই যে অ্যাপেলের এইটা প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে করা। এটা গেল আমাদের আইকন। আইকন নিয়ে তো সমস্যা নাই, আইকন আমাদের লাগবে, এই যে হেডার সেকশনে লাগবে। হেডার যদি আমরা দেখি, হেডার ডিজাইন,
এই যে উপরে মেনু থাকে না, এই যে এইটা অনেক সময় এই যে আইকন আছে দেখছেন, এই যে একটা আইকন আছে না, এই ক্ষেত্রে আইকন দিলে অনেক সুন্দর লাগে ওয়েবসাইটগুলো। আচ্ছা আইকন নিয়ে তো সমস্যা নাই আছে। আচ্ছা ফন্ট আমরা একটু পরে দেখি, কারণ ফন্টের সাথে আবার সিএসএস এর কানেকশন আছে। এই যে ফন্টের সাথে আবার একটু সিএসএস এর কানেকশন আছে। এই যে আপনি ফন্ট ইউজ করবেন তখন ওই যে সিএসএস লিখতে হবে একটু। ফন্ট আমরা একটু একদিন পর দেখি, একদিন। না না কেন, এই যে ভালো করে কপি করে মানে এই যে বুস্টআপে আসেন, না না আপনি বানাবেন সমস্যা নেই। বানাবেন ওটা আপনার নাম দিয়ে দিবেন যে এটা হচ্ছে এইভাবেই তো হয়, সত্যি নাম এইভাবেই তো হয়। এই যে এইচবিতে এদের বানানো আছে অনেক, এইচবিতে ওয়েবসাইটে আছে। আচ্ছা আমাদের দরকার আছে কি, আচ্ছা এইচটিএমএল এন্টিটিস নাম শুনছেন? যেমন আমাদের অনেক সময় ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার দেখান লাগে না, এই যে এই ক্যারেক্টার, হ্যাঁ এমন এমন ক্যারেক্টার আছে যেগুলো কিবোর্ডে নাই, এগুলো সেগুলো কি এই যে এন্টিটি কোড দিয়ে দেখানো হয়। এই যে প্রথম হয়েছে অ্যান্ড চিহ্ন, তারপরে এই যে একটা নির্দিষ্ট কোড থাকে। যেমন ধরেন আমরা এই চিহ্নটা যদি দেখাইতে চাই এইচটিএমএল, তাহলে কি এই যে এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে আমাদের নাম্বার কোড। যেমন ধরেন একটা নিই, এইটা নিই, যদি আমরা দেখাইতে চাই, ধরেন এই যে এইচবিজির নিচে আমরা এইখানে এটা বসাই দেব, এই যে দেখছেন আসছে এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে এইভাবে লেখা যায়। কারণ এইভাবে লেখলে মানে অনেক সময় কি করে ব্রাউজার বুঝতে পারে না যে আসলে এটা জিনিসটা কি, তখন আপনার কোড হয়তো এরর দিতে পারে। আর আপনি এই যে এন্টিটি কোড দিলে ও বুঝবে যে এইটা হচ্ছে এইটার সিম্বল। হ্যাঁ হ্যাঁ এই যে কোডটা বসাই দিলে হবে। W3 আসলে অনেক পাবেন, যেমন যেগুলো আমাদের কিবোর্ডে সাধারণত থাকে না, যেমন এইগুলো তো কিবোর্ডে থাকে না। যেমন কপিরাইট চিহ্ন আছে না একটা, আচ্ছা দাঁড়ান কপিরাইট চিহ্ন আছে একটা দেখবেন, এই যে সি, এটা আমাদের প্রত্যেক ওয়েবসাইটেরই ফুটারে থাকে। দাঁড়ান এই যে সি চিহ্ন থাকে না একটা ফুটারে, এই যে দেখেন সি থাকে না, এটা হচ্ছে এই কোড দিয়ে দিলে আপনার ওই সিটা চলে আসবে। এই এখন তো ওয়েবসাইটই বানাইতে পারতেছে না, ফুটার কিভাবে বানাবে? এই যে সি আসছে, এটা হচ্ছে কোড, এই যে এন্টিটি কোড, এই যে অনেক সিম্বল আছে, এগুলো আপনার মানে সব তো জানার দরকার নাই, যখন যেটা লাগবে গুগলে এসে সার্চ করলেই পাই যাবে। আচ্ছা আর একটা জিনিস আছে দেখেন, ইমোজি আছে, ইমোজি ইউজ করা দেখছি ওয়েবসাইটে, মানে এটা কিন্তু ইমেজের মতো, কিন্তু এটা ইমেজ না, এটা হচ্ছে একটা ক্যারেক্টার বা লেটার। এই যে ইমোজি আছে, হয় আপনি এইভাবে ইউজ করতে পারেন এই যে ভ্যালু দিয়া, অথবা সরাসরি ইমোজি ইউজ করতে পারেন। এই যে একটা আছে না লেখার মতো, ওটা হ্যাঁ হ্যাঁ এই যে অনেক আছে ইমোজি। এই যে এটাও সরাসরি ইউজ করতে পারেন, যেমন কপি করা, হ্যাঁ
এটা হচ্ছে মানে আউট, আপনার লাগলে দরকার হলে ইউজ করবেন, নাহলে ইউজ করবেন। এই হলো আমাদের মোটামুটি HTML শেষ। এরপর যদি কোনো টপিক বাকি থাকে তাহলে আমরা CSS এর সাথে সাথে কভার করি, যদি আমাদের আসে সাথে সাথে। ঠিক আছে? কি? হ্যাঁ হ্যাঁ, ডিপ পড়াইছি, ডিপ সেকশন পড়াইছি। কোডটা দেখাবো? এই যে এই কোড হয়েছে, মানে এটা তো আমিও জানি না যে কি কোড, কিন্তু এই কোথাও আপনার দরকার হইলে যে সিম্বল গুগলে লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, ইমোজি, দেখেন ইমোজি দেওয়ার জন্য ওয়েবসাইটও আছে। যেমন কপি ইমোজি লিখলে এই যে কপি ইমোজি আছে। এখানে আপনি ওই যে সেটিং করার যত ইমোজি আছে সব আছে, জাস্ট একটা নেবেন, কপি করবেন, এখানে এসে পাবেন। আসছে, অথবা এই যে W3 স্কুলেও দেওয়া আছে অনেক। এই যে সিম্বলগুলো যদি লাগে এখানে, মানে ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয়, যেমন কোনটার কি এটার ডিসক্রিপশন এই পাশে দেওয়া আছে। হ্যাঁ, এই যে নাম্বারটা কপি করে দিল। অথবা এই যে এন্টিটিও দিতে পারেন, সেম জিনিস, একটা দিলই আসবে। এই যে ওই এখানে যা আছে, এই যে এই দুইটার ভিতর আপনি যেটা দেন সেটাতে চলে আসবে। আচ্ছা, সিএসএস তো বুঝি আমরা, আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করব এটা মূলত সিএসএস দিয়ে উপর বেস করে করব। ঠিক আছে? দেখেন কোন একটা ওয়েবসাইট আপনি যা কিছু দেখবেন সব ম্যাক্সিমামই এই সিএসএস দিয়ে করা হয়েছে। ডিজাইন কত সুন্দর লাগে, যেমন দেখেন এই যে লেআউট ভাগ করা, এগুলো সব সিএসএস দিয়ে করা হয়। তারপর রেসপন্সিভ, যে মোবাইল ডিভাইসে কীরকম দেখা যাবে, এই যে মোবাইল ডিভাইস কীরকম দেখা যাবে, মানে এগুলো তো লেআউট। তারপর মিডিয়া কোয়েরি যা কিছু আছে সব আপনি সিএসএস দিয়ে ইউজ করা হয়। বুঝতে পারছেন? সিএসএস দিয়ে আমরা ওভারঅল একটা ওয়েবসাইটের তৈরি করতে পারি। HTML দিয়ে তো আপনি মার্কআপ লাগবেন না, সিএসএস দিয়ে হয়েছে ওইটার উপর একটু পলিশ করবেন। মার্কআপ তো আপনার HTML। যেমন আপনি বিল্ডিং এর কথা চিন্তা করেন, বিল্ডিং এর কি ইট দিয়ে আপনি তৈরি করেন না, যখন এটার কালার ঠালার না করেন তখন তো দেখতে কিরকম থাকে। তারপর টাইস টুইস দিয়ে একটু সুন্দর করেন না, রুম করেন, এগুলো হচ্ছে এই যে সিএসএস দিয়ে এরকম সুন্দর করা। আর আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে এরকম অ্যাকশন ক্রিয়েট করতে পারেন, ফাংশন তৈরি করতে পারবেন জাভা স্ক্রিপ্ট দিয়ে। যেমন এখন দেখেন সিএসএস এর আমরা একটু সিনট্যাক্সটা দেখি, সিএসএস এর সিনট্যাক্সটা কীরকম হয়। দেখেন ফার্স্ট হয়েছে আপনার একটা সিলেক্টর লাগবে, তারপর হয়েছে প্রপার্টি থাকবে অ্যান্ড ভ্যালু থাকবে। আপনি কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে হলে অবশ্যই তো সিলেক্টর লাগবে না। আপনি যে সিএসএসটা লিখবেন কার উপর লাগবে, ওইটা তো আমার সিলেক্টর না, সিলেক্টর না। দেন আপনার একটা প্রপার্টি থাকে, তারপর কি একটা ভ্যালু থাকে। প্রপার্টি বলতে যেরকম ধরেন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে কালার হয়েছে আপনার প্রপার্টি,
অ্যান্ড কী কালার দিতে চান, যদি রেড কালার দিতে চান রেড কালার হয়েছে আপনার ভ্যালু। এটাই তো, এটা হচ্ছে আপনার বেসিক সিনট্যাক্স, যে ফার্স্ট আপনাকে সিলেক্টর মানে সিলেক্ট করতে হবে। যেমন এই দেখেন এখানে কি বলছে, এইসন কি আপনার সিলেক্টর না, মানে কি আমরা এখানে আমরা আসতেছি যে এখানে কয় ধরনের আমরা সিলেক্টর পাবো। যেমন HTML ট্যাগ সিলেক্টর, ট্যাগ নেম ধরে সিলেক্ট করতে পারবেন। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন নেম, মানে আমরা যদি নাম দিতে চাই কোনো সেইটা। এইখানে দেখেন এইটা হয়েছে কি সিলেক্টর এইসন, এটা হয়েছে কি আমাদের ট্যাগ নেম সিলেক্ট না, এইসন কি আমাদের একটা ট্যাগ না। তো আমরা এটা সিলেক্ট করলাম, ফার্স্ট হয়েছে আমাদের এই যে সিনট্যাক্সে কি আছে যে আমরা একটা কোনো কিছু সিলেক্ট করব, তো আমরা সিলেক্ট করলাম কি এইসন। দেন এই দেখেন কালার, কালার হয়েছে কি আমার প্রপার্টি, আর এই যে ব্লু এটা হয়েছে কি আমার ভ্যালু। আবার নিচে আর একটা দেখেন ফন্ট সাইজ, এটা হয়েছে কি আমার প্রপার্টি, আর এই যে ফন্ট সাইজ দিয়ে কত 12 পিক্সেল, এটা হচ্ছে আমার ভ্যালু। মূলত সিনট্যাক্সটা এইভাবেই কাজ করে, আপনাকে একটা সিলেক্টর লাগবে, দেন আপনার প্রপার্টি অ্যান্ড ভ্যালু থাকবে, এই যে মাঝখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, বুঝতে পারছেন। এই যে দেখেন এই পি ট্যাগ মানে একটা ট্যাগ সিলেক্ট করছে, এটা হচ্ছে কি আমার সিলেক্টর, এই ট্যাগটার উপর আমার সিএসএসটা অ্যাপ্লাই হবে, এই জন্য আমার একটা সিলেক্টর দরকার। তারপর হচ্ছে কি প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু, লাস্টে আপনি একটা সেমিকোলন দিয়ে দেবেন, সব লাইন শেষে আপনি একটা সেমিকোলন দিয়ে দেবেন। সেমিকোলন না দিলে কিন্তু এই যে সেকেন্ড লাইন কাজ করবে না। সিলেক্টর বোঝা গেছে। যেমন এই ধরেন আমার এইখানে আছে ধরেন H1, H1 এর ভিতর হ্যালো আছে, এই H1 হয়েছে আমার সিলেক্টর। এই যে H1 এর ভিতর আমি যে স্টাইল অ্যাড করতে চাই সেইটা হয়েছে এই যে প্রপার্টি আর ভ্যালু আমাকে বলে দিতে হবে। ফার্স্ট হয়েছে আমাকে সিলেক্ট করতে হবে কোনটা আমি সিএসএস অ্যাপ্লাই করব, তারপর হয়েছে এটার ভিতর আপনি যা দিতে চান সেইটা হয়েছে প্রপার্টি অ্যান্ড ভ্যালু, প্রপার্টি অ্যান্ড ভ্যালু, বুঝতে পারছেন। না সি এর না, সি তো আরও আছে। আচ্ছা দেখেন সিলেক্টর কয় রকমের হইতে পারে, আমরা দুই ওয়েতে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে HTML ট্যাগ নেম ধরে, যেমন এই যে সরাসরি ট্যাগ নেম এইসন, পি ট্যাগ, ডিপ, সেকশন, প্রত্যেকটা কি ট্যাগ নেম ধরে আমরা সিলেক্ট করতে পারি। আর হচ্ছে ইউজার ডিফাইন, আপনি নিজে একটা নাম দিতে পারেন। দেখেন হাউ টু কল অ্যান্ড হাউ টু ডিফাইন, এ হয়েছে সিলেক্টর, যেমন আইডি আর ক্লাস এই দুইটা হচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টর। আইডি অ্যান্ড ক্লাস এই দুইটা হচ্ছে আপনি ইউজার ডিফাইন মানে সিলেক্টর। আইডি দিয়ে একভাবে সিলেক্ট করতে পারবেন, আবার ক্লাস দিয়ে একরকম সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন। আর একটা হচ্ছে আপনি এই যে ট্যাগ নেম ধরে সিলেক্ট করতে পারবেন। এই তিন ওয়েতে না, তিনটা এইটাই তো বললাম। এইটা হয় আপনি আইডি দিয়ে সিলেক্ট করেন, নাহলে ক্লাস দিয়ে সিলেক্ট করেন। আইডি দিয়ে সিলেক্ট করলে এই যে সিলেক্টরের সময় হ্যাশ দিতে হবে, আর ক্লাস দিলে হইলে ডট দিতে হবে, বুঝতে পারছেন। যেমন এই যে এখানে নেট গেল কোথায় ভাই, নেট চলে গেছে নাকি, ওইখানে একটু লাগাতে দিলাম তো ভাই এটা ইয়ে হয়ে গেছে ওইটাই ইয়ে। এই দেখেন এইটা দেখেন এক্সাম্পলটা, এই যে এতক্ষণ যা কথাবার্তা বললাম, যে আপনি সিএসএস এলিমেন্ট সিলেক্টর দিয়ে ধরতে পারেন। যেমন ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ নেম দিয়ে ধরছে, তাহলে কি সরাসরি ট্যাগের নাম লেখছি। যদি অন্য ট্যাগ ধরতো, যেমন এইখানে দেখেন এই যে এইখানে যদি এখানে আমি ধরেন আমার দরকার হয়েছে আমি ডিপ ধরব, তাহলে কি আমি এটা হয়েছে কি ডিপ ধরে করছি না, এটা হয়েছে কি আমার ট্যাগ নেম না, এটা কিন্তু আমার নিজের ডিফাইন করা নাম না, এটা হচ্ছে কি ট্যাগ নেম। যেমন আমাদের যে HTML ট্যাগগুলো আছে সবগুলো আপনি ধরতে পারবেন। স্পান ধরলাম, তারপর হচ্ছে কি এ ট্যাগ আছে, তারপর হ্যাঁ এইচআর আছে, এই যে প্রত্যেকটা ট্যাগ আপনি ধরতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে কি সিএসএস এলিমেন্ট সিলেক্টর। এখন দেখেন আইডি অথবা ক্লাস দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন।
দেখেন আইডির বেলায় কি বলছি না যে আইডির বেলায় আপনাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ যে আইডিতে যে নামটা ইউজ করছেন ওইটা ইউজ করবে। এই যে আইডির বেলায় হয়েছে কি হ্যাশ, দেন আইডির যে নামটা ইউজ করছেন ওইটা। আবার ক্লাসের ক্ষেত্রে কি ডট, এই যে ক্লাসের নামটা, বুঝতে পারছেন? এই যে সিনটেক্সটা বুঝতে পারছেন, সিনটেক্স। তারপর আমরা আসতেছি যে কয় ওয়েতে আমরা লিখতে টেকতে পারি এগুলো। যেমন ধরেন আমি কিছু দেখাই, যেমন এটা গেল আমার ট্যাগ নেম। আমি সেম ভাবে আরেকটা ট্যাগ নিই, এটাতে কি দেবো আমরা আইডি দেবো। এই যে আইডি আছে না, ধরেন আমরা নাম দিলাম মেইন। এরপর আরেকটা ওয়েতে কিভাবে ধরতে পারি সেটা হইছে ক্লাস নেম। এই যে আমরা 3 ওয়েতে ধরছি না, এটা হচ্ছে কি আমার জাস্ট ট্যাগ। যদি এটাতে আমি সিএসএস লিখতে চাই তাহলে আমার কি ট্যাগ নেম ধরতে হবে না h3। আর এইটাতে যদি সিএসএস লিখতে চাই তাহলে আমার কি এখানে কি আছে আইডি আছে না, এই যে আইডি ধরে করতে হবে। আর এইটাতে যদি আমি সিএসএস লিখতে চাই তাহলে কি আমার ক্লাস আছে না, এই যে ক্লাস নেম ধরে করতে হবে না। বুঝতে পারছেন? এই জিনিসটুকুই একটু কঠিন খালি, একদিন 2 দিন করলে শেষে মানে বুঝতে পারবেন। যেমন আমার 3 ওয়েতে আমি ধরতে পারবো, একটা হচ্ছে আইডি, ক্লাস, আর একটা হচ্ছে শুধু ট্যাগ নেম। এখন দেখেন আমরা কত ওয়েতে লিখতে পারি। কোনটা ধরা হচ্ছে বেস্ট ওয়ে? এটা ধরেন আপনার উপর, যেমন না ইউজার ডিফাইন ট্যাগ নেম ধরাই আপনার বেস্ট হয়। কারণ এই জানেন h3 আপনি যদি একবার অ্যাপ্লাই করেন, h3 আপনার ওয়েব পেজে ধরেন 10টা থাকলো, তাহলে সবগুলোতে একই সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে না। এই জন্য আপনি এই যে ইউজার ডিফাইন, যেটা আমরা ক্লাস ইউজ করি না, দেখবেন হিউজ পরিমাণ ক্লাস ইউজ করা হয়, এই ক্লাস ধরে ধরে করা ভালো। কোনটা এটা? এটা অনেক কাজ আছে, আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, এরপর আমরা সিএসএস কয় ওয়েতে অ্যাপ্লাই করতে পারি, যেমন ইনলাইন সিএসএস আছে, ইন্টারনাল আছে, আর একটা আছে এক্সটার্নাল। ইনলাইন বোঝেন, এই যে লাইনের ভিতরে সিএসএস লেখেন না, ওই যে কতকে দেখলাম না স্টাইল ট্যাগ দিয়ে লেখছেন ওইটা। আর হইছে ইন্টারনাল, ইন্টারনাল বলতে এই যে আমাদের হেড ট্যাগ আছে না উপরে, এইখানে যদি আপনি যদি সিএসএস লিখতে চান তাহলে কি করবেন, এই যে স্টাইল নামে একটা ট্যাগ আছে, এইটার ভিতরে আপনি সিএসএস লিখতে পারবেন। এটা হচ্ছে আপনার ইন্টারনাল। আর এক্সটার্নাল মানে হচ্ছে আপনার আলাদা একটা সিএসএস ফাইলই থাকবে, ঠিক আছে? কোনটা ইন্টারনাল? এই যে ইন্টারনালের জন্য তো আপনাকে এটা সিলেক্ট করতে হবে। দাঁড়ান আমি এইগুলো বাদ দিয়ে দিই, সব একেবারে ফ্রেশ রাখি। হ্যাঁ, ও আচ্ছা, এটা বলি নাই, এই যে HTML5 লিখলে এই যে স্ট্রাকচার তৈরি করে দেয়, যেহেতু কদিন আপনি নিজে নিজে লেখছেন না, অথবা এই যে চিহ্নটা ইউজ করলেও লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হইছে সিএসএস ইউজ করতেছি না, ইন্টারনাল সিএসএস চিন্তা গাইতেছি। দেখেন আমার দরকার হয়েছে এইসন আছে একটা, ধরেন আমার ওয়েবসাইটে একটাই আছে, আমি ট্যাগ নেম সিলেক্ট করব। তাহলে কি এই যে টাইটেলের নিচে এখানে একটা ট্যাগ আছে, এটার নাম হয়েছে কি স্টাইল না। এখন কি আমি যেহেতু ক্লাসও নিই নাই আইডিও নিই নাই, তাহলে আমার সিলেক্ট করার উপায় কি ট্যাগ নেম না। যদি আমি ক্লাসও না নেই আইডিও না নেই তাহলে আমার উপায় কি ট্যাগ নেম ইউজ করা। তাহলে কি আমি এখানে h4 নিলাম, ট্যাগ নেম ইউজ করলে কিন্তু এই যে হ্যাশ
আর এই যে ডট এইগুলোর দরকার নাই কিন্তু, ঠিক আছে। ট্যাগ নেম জাস্ট আপনি ট্যাগ নেম লিখবেন। তারপর সিনট্যাক্স কি, এই দেখেন উপরে আসেন, এই দেখেন সিনট্যাক্স কি সিলেক্টর, তারপরে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট না, এই দেখেন আমি সিলেক্ট করছি কিন্তু অলরেডি, এই যে সিলেক্টর দিয়ে এই যে ট্যাগ নেমটা সিলেক্ট করছি না। এখন আমার দরকার হয়েছে সেকেন্ড ব্র্যাকেট, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এরপর কি আসবে, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। এখন আমি কি করতে চাই, ধরেন আমি কালার চেঞ্জ করতে চাই, এটা আমরা পরে আসতেছি কালার কীভাবে আসে এগুলো, ঠিক আছে। কালার ধরেন এটা দিলাম একটা কালার। এখন দেখেন এই যে কালার আসছে একটা, তার মানে কি আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারতেছি, এটা কিন্তু আমার ট্যাগ নেম। এখন দেখেন এইটার সমস্যা কি, আপনার যদি নিচে আরও H1 থাকে মানে H4 থাকে, তাহলে কিন্তু এই যে সবগুলো এই যে সেম অ্যাপ্লাই করে দেবে, বুঝতে পারছেন। আপনি যদি ট্যাগ নেম ধরেন, আপনার ওয়েবসাইটে যদি 20টাও থাকে H4, তাহলে সবগুলোতে কিন্তু এই সেম করে দেবে। ধরেন আমার ওয়েবসাইটে এই কয়টা আছে, এই সবগুলোতে সেম অ্যাপ্লাই হয়ে গেছে না। এটা থেকে বাঁচার জন্য হয় আমরা আইডি ইউজ করব অথবা ক্লাস নেম ইউজ করব, বুঝতে পারছেন। এখন দেখেন আমরা একটা ক্লাস নেম ইউজ করে দেখি, ধরেন আমার একটা পি ট্যাগ আছে, এটা হয়েছে 10 ধরেন 40 লাইন আছে একটা, এখানে আমি একটা ক্লাস নেম নিলাম, ধরেন এটার নাম হয়েছে প্যারা। এই ক্লাস নেম আপনি যা খুশি দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু মাঝখানে স্পেস দিয়ে যদি আবার লেখেন কিছু, তাহলে কিন্তু এটা দুইটা ক্লাস নেম হয়ে গেছে, এই একটা এই একটা। যদি আপনি একসাথে লিখতে চান, যেমন আমরা অনেক সময় কী করি, এই যে ফার্স্ট নেম এইভাবে লিখি না, এখন কিন্তু দুইটা আলাদা আলাদা ক্লাস নেম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে এই যে হয় একসাথে লেখেন, নাহলে ডট ওই ড্যাশ চিহ্ন অথবা আন্ডারস্কোর এইগুলো দেবেন, ঠিক আছে। দুইটা কিন্তু মাঝখানে গ্যাপ দিলে কিন্তু দুইটা আলাদা ক্লাস নেম হয়ে যাবে, এই যে মাঝখানে গ্যাপ দিলে দুইটা আলাদা ক্লাস নেম হয়ে যাবে। আচ্ছা এইটা আমরা দেখি, এখন দেখেন ক্লাস নেম সিলেক্ট করছি না, এখন আমরা ক্লাস নেম ধরে করবো এইখানে। তাহলে কি ক্লাস নেম নেওয়ার সময় কি রাখতে হবে, এইখানে দেখেন না হ্যাশ হয়েছে আইডির ক্ষেত্রে, আইডির ক্ষেত্রে হ্যাশ, ক্লাসের ক্ষেত্রে কি ডট। তাহলে কি যে ডট ক্লাসের নাম দেবেন, দিলাম নাম। আমার কি সিলেক্টরের কাজ হয়ে গেছে না, সিলেক্টরের কাজ শেষ। এরপর আমার দরকার কি দুটো ব্র্যাকেট, এই যে দুটো ব্র্যাকেট দিলাম। এরপর কি প্রপার্টি, এই যে কালার নামে কালার হয়েছে আমার একটা প্রপার্টি, এর ভ্যালু ধরেন আমি একটা কালার নিলাম, এই যে প্রপার্টি আর ভ্যালু দিয়ে দিলাম, এই যে প্রপার্টি এই হচ্ছে ভ্যালু। এখন দেখেন এখানে এটা কালার হয়েছে না। এখন দেখেন ক্লাস নেম দেওয়ার সুবিধা কি, আপনি যদি পি ট্যাগ আরও একটা নেন, তাহলে কিন্তু এইটাতে এই কোনো ইফেক্টই পড়বে না, ঠিক আছে। ইফেক্ট পড়ছে, এটা হচ্ছে আপনার সুবিধা। এখন যদি আপনি চান যে এইখানে আমি যা লিখছি মানে যেগুলো হয়েছে মানে সিএসএস লিখলাম, এইগুলো সব যেন এইটার উপরে অ্যাপ্লাই হয়, তাহলে কি করবেন, ওই যে সেম ক্লাসটা আইন না এখানে বসাই দেবেন, সেম ক্লাসটা এইখানে বসাই দেবেন। তাহলে দেখেন ওর যা সিএসএস ছিল আপনার এইখানেও সেম সিএসএস আইসা পড়বে, বোঝা গেছে। এইটুকু পারা যাবে। দেখেন তো আপনার পারেন কিনা একটা সিএসএস, এইটা পারেন কিনা যে ট্যাগ নেম ইউজ করে জাস্ট নর্মালভাবে একটা কালার দিতে। আচ্ছা আমরা দেখি ইনলাইন সিএসএস কীভাবে লেখে। ইনলাইন তো বলছি এই যে ট্যাগের ভিতরে যেটা লেখা যায় না, এটা হচ্ছে ইনলাইন। যেমন প্রথম থাকে অ্যাট্রিবিউট, তারপর প্রপার্টি, তারপর হচ্ছে একটা ভ্যালু থাকে। যেমন ধরেন অ্যাট্রিবিউটটা কোনটা, স্টাইল, স্টাইলের ভিতর কি এই যে দুইটা কোটেশনের ভিতর
এই যে কালার হয়েছে কি আমার প্রপার্টি কিন্তু করছি না আমরা আর ভ্যালু না, এটা তো আমরা দেখেছি। আমরা বানাইলাম না স্টাইল দিয়ে ভিতরে না আমরা নিজেরা করছি ও সাথে থাকে কোন সময় আপনার করলে হবে, সবাই দেখতে হবে না। এই দেখেন প্রোগ্রামিং দেখেন এরকম একটা লেখা আছে। এবার আমরা চাই এইটারে ইনলাইন সিএসএস লিখব, তাহলে কি আমাদের সিনটেক্স অনুযায়ী দেখেন প্রথম হয়েছে আমাদের অ্যাট্রিবিউট থাকবে। তো আমাদের অ্যাট্রিবিউটের নাম কি? স্টাইল। স্টাইল না, এই দেখেন এখন এই দেখেন সাজেশন করে না, দেখছেন? তারপর কি থাকবে? একটা কালার, দেন কালারে রয়েছে কি একটা ভ্যালু থাকবে। এই দেখেন এইটা হয়েছে আপনার ইনলাইন। এই যে ইনলাইন, ইনলাইন হয়েছে। আমরা দেখাইছিলাম যে তিনভাবে আমরা সিএসএস দিতে পারি। এই যে একটা হচ্ছে ইনলাইন, এই যে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল তো আমরা দেখলাম, এই যে ইন্টারনাল বলতে বোঝানো হয়েছে এই যে এইটা উপরে যে আমরা হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়া এটা লিখছি। আর ইনলাইন হয়েছে মানে প্রত্যেক লাইনে লাইনে দেওয়া যায়, এই যে প্রত্যেক লাইনে লাইনে দেওয়া যায়। এটা কি অ্যাপ্লাই করছেন? দেখেন তো পারেন কিনা। আবার করেন, সমস্যা নাই, শিখেন শিখেন। আচ্ছা এই যে ইন্টারনাল তো আমরা দেখলাম, এই যে স্টাইল ট্যাগ ভিতরে আমরা সিএসএস লিখলাম। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদের এই যে ফাইল এক্সটেনশন লাগবে। যেমন ধরেন এখানে ফাইল এক্সটেনশন কি ডট এইচটিএমএল না, সিএসএস এর ক্ষেত্রে হয়েছে ডট সিএসএস। বুঝতে পারছেন? এই যে ইন্ডেক্সের ক্ষেত্রে মানে এইচটিএমএল এর ক্ষেত্রে কি হয়, যেমন এখানে আসেন, এই দেখেন আমরা কি এক্সটেনশন কি দিছি, এই যে ডট এইচটিএমএল দিছি না, এই যে এরকম সিএসএস এর ক্ষেত্রে হয়েছে ডট সিএসএস। আর সিএসএস এর ফাইলের নাম এরকম ভাবে লিখবেন, যেমন নিউ নিলাম, এই যে টেক্সট সব কেটে দিয়া এই যে স্টাইল ডট সিএসএস। এইটা হচ্ছে আপনার সিএসএস ফাইল। এই দেখেন ভালো করে দেখেন, স্টাইল STYL স্টাইল ডট সিএসএস। এটা হচ্ছে আপনার সিএসএস ফাইল লিঙ্ক আপ, মানে সিএসএস ফাইল কীরকম হয়। এই যে দেখছেন আসছে, এই যে এইটা হচ্ছে আপনার সিএসএস। এইটা হচ্ছে আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করে সিএসএস কীভাবে লিখতে পারি। এখন দেখেন সেমভাবেই আমরা আর একটা ট্যাগ নিই, যেটা হচ্ছে হ্যাঁ একটা বাটন নিই। বাটন ট্যাগ দেখছিলাম না আমরা, ক্লিক মি। এই দেখেন এরকম একটা বাটন আছে না, এই যে কিনারে, এটাতে আমরা একটা আইডি দিই। আমরা আইডি ধরে তো করিনি, করছি। সো আমাদের ধরেন আইডির নাম হয়েছে BTN। এখন কি আমরা এক্সটার্নাল সিএসএস ফাইল লিখব, তাহলে কি আইডি সিলেক্ট করার জন্য কি আমাদের দরকার? প্রথম হয়েছে হ্যাশ, দেন হয়েছে আইডির নাম। এই যে আমাদের হ্যাশ চিহ্ন দিছি, দেন হয়েছে আইডির নাম। এই যে নাম দিছি, এই দেখেন এইটা ফলো করবেন। এই যে আইডির ক্ষেত্রে কি আমাদের হ্যাশ না, আর হয়েছে এই যে সিনটেক্স কি, প্রথম হয়েছে আমাদের সিলেক্টর লাগবে। তো আমরা সিলেক্ট করতে পারছি না, তারপর হয়েছে কি সেকেন্ড ব্র্যাকেট না। আইডির ক্ষেত্রে কিন্তু হ্যাশ আগেই বলে রাখছি। আর যদি আমি এখানে ক্লাস নেম দিতাম, যদি এখানে ক্লাস নেম থাকতো ধরেন এই যে সেমভাবে আর এই সেম নামই আর একটা ক্লাস নেম,
যদি আমি ক্লাস নেম সিলেক্ট করতাম তাহলে কি করতাম, ডট দিতাম না, এই যে আইডি, ক্লিক করতেছেন আইডির জন্য হ্যাশ, বুঝতে পারছেন। আর যদি ট্যাগ নেম নিতাম তাহলে কি, তাহলে এই দুইটা কিছুই থাকতো না, জাস্ট নাম থাকতো ট্যাগের, ট্যাগের নাম কি বাটন। এখন আমাদের আইডির জন্য হচ্ছে হ্যাশ, এটা হচ্ছে আমাদের নাম। আর এইখানে দেখবেন মানে স্মল লেটার লিখলে স্মল লেটারই লিখবেন এই পাশে, ফোনের বলে কিন্তু বড় হাতের লিখে না, তাহলে কিন্তু পাবে না, সিএসএস অ্যাপ্লাই হবে না। আচ্ছা আমরা সাইডের একটা কালার চেঞ্জ করতে, এই কালারটা দিয়ে দেবো। এখন দেখেন এই যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন, বুঝে গেছি। আচ্ছা এটা পায় না কি জন্য দেখছেন, এখানে আমরা এই HTML এর সাথে কানেকশন করি নাই, করছি। এই দেখেন এখানে নিচে আবার আছে, কিভাবে কানেকশন করবেন। আমি তো ফাইল বানাইছি, ফাইলের সাথে কানেকশন করতে হবে না। এই দেখেন এক্সটার্নাল ফাইল কিভাবে লিঙ্ক আপ করবেন, এই যে লিঙ্ক নামে ট্যাগ আছে একটা, REL মানে হচ্ছে রিলেশন, এটা কি স্টাইল শিট, দেন href মানে এই যে সোর্সটা বলে দিতে হবে, অথবা VS কোডে একটা শর্টকাট আছে, আপনার এটা লিখতে কষ্ট হয়। যেমন এই যে লিঙ্ক, এই দেখেন CSS নামে একটা আছে না, যদি ক্লিক করেন অটোমেটিক এখানে লিঙ্ক আপ হয়ে যায়। যদি আপনার এই যে CSS ফাইলটি রুট ডিরেক্টরিতে থাকে তাইলে হচ্ছে এটা দেবেন, যদি আপনার CSS ফাইল ভিতরে থাকে তাইলে কিন্তু আবার নিজে ম্যানুয়ালি লিঙ্ক আপ করেন। যেমন যদি আমাদের CSS ফাইল ধরেন, এই যে CSS নামে ফাইল আছে, এটার ভিতরে আছে, এই জায়গায় আমি মুভ করে এখানে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা এই যে মুভ করে আমি নিয়ে গেছি, এখন আমার কোথায় আছে, ফাইলের ভিতরে না, তাহলে কি এখানে আমার লিঙ্ক অ্যাপে কি ভুল আছে না, আছে কি না। প্রথম কি যাবে, প্রথম যাবে আমার কোথায় CSS ফোল্ডারে, তার ভিতর আছে কি আমার style.css, বুঝতে পারছেন। এখন দেখেন আমার CSS পাবে, এই যে বাটনের কালার হয়েছে না, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল ফাইল। আর কি পারা যাবে, করেন আগে ফাইল ক্রিয়েট করবেন, তারপর ফাইলটা লিঙ্ক আপ করবেন, তারপর CSS দেবেন।